নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের জাল শংসাপত্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ও অফিসের সরকারি সিল জাল করে ওয়ারিশ শংসাপত্র জারির অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার দুজন। একটি মিটিংয়েই সম্ভব নয় শহরের সমস্যার সমাধান। পৌরসভার গুরুত্বপূর্ণ বৈঠকে শহরের ভয়ানক অবস্থার কথা কার্যত স্বীকার করে নিলেন চেয়ারপারসন পাপিয়া পাল। সারা রাত বৃষ্টি হলেও সকালে জল জমা দৃশ্য কোথাও নেই জলপাইগুড়িতে। ভোর রাত থেকে বৃষ্টি হওয়ার ফলেও জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গায় জল ওঠার দৃশ্য ধরা পড়ল না। আর পান্ডাপাড়া এলাকার বিভিন্ন জায়গায় জল না ওঠার ফলে অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সাধারণ মানুষ। তারা বলেন, এবছর তেমন বৃষ্টি হয়নি। আজ ভোর থেকেই বৃষ্টির পরিমাণ অনেকটাই ছিল, কিন্তু জল ওঠেনি। তবে নর্দমাগুলিতে জল ছিল। জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়া, চুনিলাল রোড, জয়ন্তীপাড়া, হরিজন বস্তি সহ শহরের বিভিন্ন স্থানে জল ওঠেনি। এবছর জল কি দেখলেন? এবছর জল খুব কম। এত তো বৃষ্টি হলো না, এবারে সেরকম বৃষ্টি নেই। কালকে খালি অল্প বৃষ্টি হয়েছিল, আর আজকে রাস্তায় অল্প জল উঠেছিল। আর আজকে মোটামুটি সকাল থেকে ভোর রাতে বৃষ্টি হচ্ছে, জল এখনো উঠেনি, কিন্তু ড্রেনের জল হাই স্পিডে জল যাচ্ছে। আর ড্রেনে শুধু জল? হ্যাঁ, জলের ড্রেনের জলটা বেশি মাত্রায়। তাহলে আপনার কি শান্তি পেলেন এবার? প্রতি বছর তো জলের প্রতি বছর তুলনায় এবার এখনো অবধি বর্ষাতে হয়নি, তো কাজে সেই হিসেবে অনেক শান্তিতে আছি। পুজোর আগে ধসের দাপট। অচল বাংলার সিকিমমুখী লাইফলাইন। সেবক কালীঝোড়া এলাকায় বন্ধ জাতীয় সড়কে যান চলাচল। পুজোর আগে পর্যটনে বড় ধাক্কা। শারদোৎসবের আগে ফের বিপাকে উত্তরবঙ্গ। শুক্রবার গভীর রাতে 10 নম্বর জাতীয় সড়কে বিশাল ধস নামায় অচল হয়ে গেল সিকিমমুখী প্রধান সড়ক। সেবক বাগপুল ও কালীঝোড়ার মাঝামাঝি পাহাড়ি ঢাল থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ায় মুহূর্তেই বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। এর জেরে রাত থেকে আটকে পড়েন শতাধিক পর্যটক ও সাধারণ যাত্রী। হঠাৎ ধস নামায় যানবাহন দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায়। অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। একাধিক পর্যটক গাড়ি ফেলে হেঁটে শিলিগুড়ির দিকে রওনা দেন। তাদের বক্তব্য, ধস নামার শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল পাহাড় ভেঙে পড়ছে। ঘটনার খবর পেয়ে রাতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্মীদের ঘটনাস্থলে পাঠায়। শনিবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে, কিন্তু মাটি ও পাথরের পরিমাণ এতটাই বেশি যে কখন রাস্তা সচল হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই মুহূর্তে পুরো রাস্তায় গাড়ি চলাচলের অযোগ্য। শিলিগুড়ি প্রশাসনের তরফে জানানো হয়েছে, ধস সরানো পর্যন্ত সিকিমমুখী যানবাহনের জন্য বিকল্প রাস্তা খোঁজা হচ্ছে। পর্যটক ও সাধারণ মানুষকে অকারণে ধসপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পুজোর আগে এই পরিস্থিতিতে দুশ্চিন্তা বাড়ছে পর্যটন ব্যবসায়ীদের। সিকিম ও দার্জিলিংমুখী প্রায় সব হোটেল, হোমস্টে ইতিমধ্যেই বুকিং পেয়েছিল, কিন্তু রাস্তা বন্ধ থাকায় বহু পর্যটক ভ্রমণ বাতিল করতে পারেন বলে আশঙ্কা। ব্যবসায়ীদের বক্তব্য, এই ধস চলতি মরশুমে পর্যটন শিল্পকে বড় ধাক্কা দিতে পারে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় প্রতি বর্ষাতেই কালীঝোড়া, সেবক ও বাগপুল এলাকায় ধস নামায় দিনের পর দিন বন্ধ হয়ে যায় জাতীয় সড়ক, অথচ স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায় না। ফলে প্রতি বছর একই দুর্ভোগের মুখে পড়তে হয় সাধারণ মানুষ ও পর্যটকদের। বিজেপির গুন্ডা বাহিনীর প্রতিবাদে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল সংগঠিত হলো জলপাইগুড়িতে। বিজেপির গুন্ডা বাহিনী কলকাতা জাতীয় কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবনে আচমকা আক্রমণ করে এবং রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গের ছবিতে কালি লাগিয়ে দিয়ে জাতীয় কংগ্রেসের পতাকা পুড়িয়ে দেয়। এরই প্রতিবাদে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পাশাপাশি ক্রান্তি ও মাল ব্লক কংগ্রেস বিক্ষোভ মিছিল করেন। কংগ্রেস কর্মীরা বলেন, সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও যখন সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে মতুয়া সমাজ সবাই রাহুল গান্ধীর উপর নির্ভর করতে চলেছেন, রাহুল গান্ধীর ভয়ে সেখানে বিজেপি আতঙ্কিত। সেই আতঙ্ক থেকেই বর্বর বিজেপি কলকাতার বিধান ভবনে আচমকা হামলা চালায়। ছাত্র পরিষদের কর্মীরাই সেটি রুখে দিয়েছে। তারপর জাতীয় কংগ্রেসের লড়াকু সৈনিকরা ছুটে আসতে থাকে। সেটি দেখেই তারা পালিয়ে যায়। বিজেপি জাতীয় কংগ্রেসকে ভয় দেখিয়ে দমন করতে পারবে না। এদিন জলপাইগুড়ি জেলা কংগ্রেসের নেতৃত্বরা থানা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পাশাপাশি মাল ও ক্রান্তি ব্লকেও এই কর্মসূচি পালন হয়। বিজেপি দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালিয়ে পতাকা পোড়ায়
থেকে শুরু করে রাজ্য স্তরের নেতাদের ফেস্টুন ছিঁড়ে দেয়, ফ্ল্যাগ ছিঁড়ে দেয়, মুখে কালি দেয় এবং চরম অসভ্যতামি করে। ভেতরে যে গুটি কয়েক কর্মী ছিল কংগ্রেসের তাদেরকে গায়ে হাতও তোলে। আমরা এই অপসংস্কৃতিকে, বিজেপির এই নোংরামকে বরদাস্ত করি না। আমরা তাই আজকে এই প্রতিবাদে স্বাধীনতা বজায় রেখে জেলা কংগ্রেস অফিস থেকে এসে বিজেপি জেলা কংগ্রেস অফিসে গেটে দাঁড়িয়ে বিক্ষোভ জানিয়েছি। সাংবাদিক বন্ধুরা দেখেছে আমাদের কেউ কোনো অশালীন আচরণ করেনি। তারপরে আমরা প্রাণকেন্দ্র জলপাইগুড়ি শহরের কদমতলায় এসে আমরা একত্রিত হয়ে পথ অবরোধ করে দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আমরা অবরোধ করে চলে সংগ্রামে অবতীর্ণ হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের কলকাতার যে বিধান ভবন প্রদেশ কংগ্রেসের যে অফিস, যেটা ঐতিহ্যবাহী ঐতিহাসিক আমাদের জাতীয় কংগ্রেসের পার্টি অফিস, সেই পার্টি অফিসে বিজেপির গুন্ডারা সেখানে অতর্কিতভাবে আচমকা আক্রমণ করেন। সেখানে গিয়ে আমাদের রাহুল গান্ধীর ছবিতে কালি লাগিয়ে দেয় এবং অন্যান্য যারা জাতীয় কংগ্রেসের লিডারশিপ ছিল এমনকি ডক্টর বিধানচন্দ্র রায়ের ছবিতেও কালি লাগিয়ে দেয় এবং সেখানে জাতীয় কংগ্রেসের ঝান্ডা যেগুলো আছে সেই ঝান্ডাগুলোকে পুড়ে দেয়। এর প্রতিবাদ আমাদের এটা আছে। আপনারা জানেন যে রাহুল গান্ধী সারা দেশে সাধারণ মানুষের স্বার্থে আন্দোলন করছে। নিজে না খেয়ে না দিয়ে যেভাবে আন্দোলন করছে, সেই আন্দোলনে বিজেপি সরকার ভীত হয়ে গেছে, তারা আতঙ্কিত হয়ে পড়েছে। যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ জাতীয় কংগ্রেসের দিকে ঝুঁকছে, যেভাবে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে মতুয়া সমাজ, সেই মতুয়া সমাজের প্রায় 17% ভোটার পশ্চিমবঙ্গে। সেই মতুয়া সমাজের 25 জন প্রতিনিধি আজ রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতে আপনার পাটনাতে গিয়েছে, বিহারে গিয়েছে। এই যেভাবে মতুয়া সমাজ, সংখ্যালঘু সম্প্রদায় এবং সাধারণ মানুষ যারা দেশের মঙ্গল চায়, তারা সকলে রাহুল গান্ধীর হাত ধরতে চাইছে, জাতীয় কংগ্রেসের হাত ধরতে চাইছে। সেইটা দেখে আতঙ্কিত হয়ে বিজেপির গুন্ডারা আমাদের প্রদেশ কংগ্রেস অফিসে আক্রমণ করে। আমরা এখানে ক্রান্তীয় মাল ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিজেপির নেতাদের হুঁশিয়ারি দিতে চাই, আপনারা দয়া করে আপনারা কোনো ক্রমেই জাতীয় কংগ্রেসের দিকে চোখ তুলে তাকাবেন না। আপনারা যদি চোখ তুলে তাকান তাহলে আপনাদের চোখ উখড়ে নেওয়ার মতো আমাদের ক্ষমতা আছে। জাতীয় কংগ্রেসের কর্মীরা সবসময় সজাগ থাকে। জাতীয় কংগ্রেস হচ্ছে ইংরেজদের সঙ্গে লড়াই করেছে। বিজেপি তো কোন ছাড় যে বিজেপির সঙ্গে বিজেপির ভয়ে আমাদের ভীতি হয়ে থাকতে হবে। আপনারা জানেন ইংরেজরা অনেক চেষ্টা করেছিল জাতীয় কংগ্রেসকে বধ করার জন্য, কিন্তু জাতীয় কংগ্রেস কখনো মাথা নত করেনি। জাতীয় কংগ্রেস দেশের স্বার্থে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশটাকে স্বাধীন করেছে। সেই জাতীয় কংগ্রেসের কর্মীদেরকে এই বিজেপির চামচারা যেভাবে ভয় দেখানোর চেষ্টা করছে, সেটা কখনো সফল হবে না। আমরা একটাও যদি জাতীয় কংগ্রেসের কর্মী বেঁচে থাকি তাহলে বিজেপির এই উদ্দেশ্যে সফল হতে দেব না। আপনার নাম? আমার নাম যোগেন সরকার, আমি ক্রান্তীয় মাল ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। এটা এলাকাটা কোন এলাকা? এটা ক্রান্তি এলাকা। শিলিগুড়িতে চুরির কাণ্ডে সিভিক ভলেন্টিয়ার সহ 2 যুবক গ্রেপ্তার হলো। চা পাতা চুরির অভিযোগে পুলিশের জালে ধরা পড়ল এক সিভিক ভলেন্টিয়ার ও তার সহযোগী। ধৃত সিভিক ভলেন্টিয়ারের নাম উত্তম বর্মন। তিনি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি ট্রাফিকে কর্মরত ছিলেন। অপর ধৃতের নাম বিশ্বজিৎ চৌধুরী। অভিযোগ, নিউ জলপাইগুড়ি সংলগ্ন টি পার্ক থেকে চা পাতা বোঝাই ট্রাক বেরোনোর সময় গাড়ি ধীর গতিতে এলেই সেই সুযোগে ট্রাক থেকে চা পাতার বস্তা নামিয়ে নিত 2 যুবক। পরে সেই বস্তাগুলি অন্যত্র বিক্রি করা হতো। দীর্ঘদিন ধরে চলা এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে অভিযুক্তদের মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার। শনিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে। বিহারের কিষানগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত আয়কর দপ্তরের বড়সড় অভিযান। কিষানগঞ্জের ব্যবসায়ী রাজকরণ দপ্তরের একাধিক ঠিকানায় হানা দেয় আয়কর দপ্তর। নেমচাঁদ রোড, ভগত ট্রলি রোডের অফিস, মল, বিলাসবহুল হোটেল, চা বাগান ও ফ্যাক্টরি সহ একাধিক প্রতিষ্ঠানে চলছে তল্লাশি। একই সঙ্গে শিলিগুড়ির খালপাড়ার নেহেরু রোডের আবাসন ও গুদামেও অভিযান শুরু হয়েছে। সূত্রের খবর, পাটনা থেকে প্রায় 50টি গাড়িতে আধিকারিকরা এসে পৌঁছান। অভিযানে রয়েছে আধা সামরিক বাহিনীও। ব্যবসায়ীর সব প্রতিষ্ঠান ঘিরে ফেলা হয়েছে। শুধু তাই নয়, শিলিগুড়ি, ফরবেশগঞ্জ, পূর্ণিয়া, গোলাপবাগ, গুজরাটের সুরাট মোট একাধিক জায়গায় সমান্তরাল অভিযান চালানো হচ্ছে। এছাড়াও ব্যবসায়ীর শতাধিক কর্মীর বাড়িতেও চলছে এই জিজ্ঞাসাবাদ। তবে ফোনে যোগাযোগ করা হলেও এখনো পর্যন্ত ব্যবসায়ীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
ওদলাবাড়িতে জাল ওয়ারিশ শংসাপত্র কাণ্ডে চাঞ্চল্য ছড়ালো, গ্রেপ্তার 2 জন। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতে জাল শংসাপত্র তৈরির ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। তৃণমূল কংগ্রেস পরিচালিত ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা ঘোষের স্বাক্ষর ও অফিসের সরকারি সিল জাল করে অন্তত 6টি ওয়ারিশ শংসাপত্র জারি করার অভিযোগ উঠেছে। ঘটনায় ইতিমধ্যেই 2 জনকে গ্রেপ্তার করেছে মাল থানার পুলিশ। পঞ্চায়েত সূত্রে জানা গেছে 5ই আগস্ট জালিয়াতির মাধ্যমে ওই শংসাপত্রগুলি জারি করা হয়। শুক্রবার বিকেলে দক্ষিণ ওদলাবাড়ির 2 জন বাসিন্দা শংসাপত্রগুলিতে মেমো নাম্বার বসানোর জন্য পঞ্চায়েত অফিসে এলে বিষয়টি সামনে আসে। পঞ্চায়েত প্রধান মৌমিতা ঘোষ জানান, এক নজরে কাগজপত্রগুলি সন্দেহজনক মনে হওয়ায় গভীরভাবে খতিয়ে দেখা হয় এবং একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এমনকি শংসাপত্রে থাকা স্বাক্ষরটিও তার নয় বলে দাবি করেন তিনি। ঘটনার পরই মৌমিতা ঘোষ মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আলিউল ইসলাম এবং আনারুল ইসলামের বিরুদ্ধে। পুলিশ সূত্রে জানা গেছে, আলিউল ও তার বন্ধু আনারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রে নাম জড়িয়েছে গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারেরও, যদিও সুশীলবাবু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। ধৃত আনারুল ইসলাম বলেন, এই কাজের জন্য আমি আলিউল ইসলামকে 12,000 টাকা দিয়েছিলাম শংসাপত্র তৈরির বিনিময়ে। তিনি আরো বলেন, আমি বুঝতেই পারিনি এটা জাল কাগজ, আমি আলিউলকে টাকা দিয়েছিলাম কাজের জন্য। অন্যদিকে আলিউল ইসলাম বলেন, আমার অনলাইনের দোকান আছে, আমি আমার বন্ধু আনারুলকে সাহায্য করার জন্য প্রাক্তন উপপ্রধান সুশীল সরকারকে এই কাজ করতে দিয়েছিলাম, কিন্তু কে জানে এটা জালিয়াতি কাজ হবে। এই ব্যাপারে তিনি কোনো টাকা পয়সাও নেননি বলে আলিউল জানান। ঘটনার তদন্তে নেমেছে মাল থানার পুলিশ। আইসি সৌম্যজিৎ মল্লিক জানিয়েছেন, এই ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমার জমির কাগজ আছে, আমাকে সার্টিফিকেট লাগে, তো আমি আলিউলকে দিছি সার্টিফিকেট বানানোর জন্য। ওনাকে জিম্মা দিছি, আমি লেখাপড়া নাই, আমি ওই ভাইকে জিম্মা দিছি। এখন ওকে আমি একটা সই করার জন্য 3,000 টাকা করে দিছি। কত টাকা দিয়েছিলেন আপনি? 12,000 টাকা দিয়েছি। 12,000 টাকা দিয়েছেন? হ্যাঁ। এখন উনি কোথা থেকে করেছে এটা আমার জানা নেই। আপনি ডাইরেক্ট অঞ্চলে না এসে অন্য কাউকে দিলেন কেন? আমার জানা নাই আমার। এটা আমি যদি জানতাম তাহলে আমি ডাইরেক্ট অঞ্চলে আসতাম। ওই ভাই জিম্মা নিছে বলে আমি ওকে দিছি। আপনি মোট 12,000 টাকা দিয়েছেন এই কাগজ বানানোর জন্য। আপনার নাম? আমার নাম আনারুল ইসলাম। বাড়ি? রেলগেট। হচ্ছে এই যে আনারুল ইসলাম রয়েছে আমার বন্ধু। এবার আমার তো অনলাইনের দোকান আছে, তো বিভিন্ন গাড়ি ট্যাক্স বা ইন্স্যুরেন্স এসব কাজের জন্য আমার কাছে যায়। তো আমাকে বললো যে আমাদের একটা এরকম জমি বের হয়েছে, তো জমিটা আমার দাদুর বাবার, তো জমিটাকে আমাদের নামে কিভাবে করতে হবে। আল্লাহ, আমারও তো সেরকম একটা ধারণা নেই। তো আমাদের বাড়ির পাশেই আমাদের প্রাক্তন যে আছে উপপ্রধান আছেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এরকম একটা আমার বন্ধু আছে, ওর জমির এরকম আছে, তো কি করা যাবে। তো বলে একটা ওয়ারিশ সার্টিফিকেট বের করতে হবে। বললাম তাহলে কি করতে? বলে না, আমি না বের করে দিব। আমি বললাম ঠিক আছে, যেহেতু উপপ্রধান অঞ্চলের সাথে একটা ভালো রিলেশন আছে, তো উনি হয়তো সঠিকটাই করে দিবেন, তাড়াতাড়ি করে দিতে পারবেন, আমরা গেলে হয়তো একটু সময় লাগবে। তো ওই জন্য ওনাকে দিছি আমি। এবার উনি যখন দিছেন, তারপরে আমি সেটাকে নিয়ে বিএলআরও অফিসে যে মুহুরি আছে, সেই মুহুরির সাথে উনি যে টাকার কথাটা বললেন, সেটা হচ্ছে ওই জমিটা যে ওখানে মুহুরি যেটা কাজ করবে এবং ওনার যে খরচা, সেই টাকার বাবদ সেই টাকাটা উনি দিছেন আমাকে। তো এবার মুহুরি ওইটা টাকা। আর তাছাড়া যখন আমি মুহুরিকে কাগজগুলো দিছি, এবার মুহুরি আমাকে বললো যে বিএলআরও অফিস থেকে তো মেমো নাম্বার ছাড়া কাগজটা এলাও করছে না, তো এবার মেমো নাম্বার লাগবে। এবার আমি সহজ সরল মনে সেই কাগজটা নিয়ে বললাম তাহলে অঞ্চলে যাই, হয়তো ওরা ভুলবশত মেমো নাম্বারটা বসাতে ভুলে গেছে। তো অঞ্চলে আসলাম আমি। এবার আমি তো জানি না এটা যে ভুল, এটা যে জালি সই, এটা যে ডুপ্লিকেট, এটা আমি জানি না একদম অরিজিনাল, শুধু মেমো নাম্বারটা নেই। এবার সেই কাগজ নিয়ে আমি অঞ্চলে আসছি। আসার পরে এখানে দেখতে পাচ্ছি যে সেটা পুরোপুরি জালি, এবং আমি নিজে সেটা শুনে আমি থ হয়ে গেলাম যে আমি একটা উপপ্রধানকে, এক্স উপপ্রধানকে ভরসা করে একটা কাজ করতে দিলাম, সে আমাকে এইভাবে দিল। এটা তো তাও আমাদের সৌভাগ্য যে এটা এই অঞ্চল লেভেলেই জিনিসটা হলো। এটা যে বিএলআর অফিসে যদি যেত এবং সেখান থেকে যদি এটা নিয়ে কোনো তদন্ত হতো, তাহলে তো বড় একটা ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, এখানে এখন যেটা হলো, আমি তো যার থেকে করেছি সে সুশীল সরকার তার নাম, সে প্রাক্তন উপপ্রধান, তো এই জন্যই তো সেই ভরসাটা পাইছি। তো উনি যে এটা করবে সেটা তো আমার জানা নেই। এখন কি হচ্ছে? এখন কি হচ্ছে? উনি কি আসবে এখন? হ্যাঁ, উনি কি আসবে এখন? ফোন করা হচ্ছে ওনাকে, আসছি বলছে, কিন্তু এখন অবধি আসেননি।
আপনার নাম এবং পরিচয়? আমার নাম আলিউল ইসলাম, আমি দক্ষিণ ওদলাবাড়ির বাসিন্দা। আমার অনলাইনের দোকান আছে। সাধারণত আমি কাগজপত্র এসব কাজ করি। ওনার যেরকম পাসপোর্ট হলো, যা কিছু হলো, কোনো সংশোধনের কাজ হলো, এসব আমি করি। এই সূত্রে উনি আমার কাছে জমির কথাটাও উল্লেখ করেছিলেন, তাই আমি বন্ধু হিসাবে একটু সহযোগিতা করছি। আর ওখানে বিএলআর অফিসে যে মুহুরির সঙ্গে যোগাযোগ করে দিচ্ছি এবং মুহুরি যে টাকাটা চাইছে সেই টাকাটাই ওনার থেকে আমি নিয়েছি। আমি কিন্তু এখানে মাঝখানে আমার 1 পয়সার এখানে কোনো ইয়ে নেই। এসেছিলেন আমাদের কাছে মানে লিগাল হেয়ার সার্টিফিকেট নিয়ে। আনার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফরম্যাটটিও আমাদের গ্রাম পঞ্চায়েতের না, এবং যে সইটি ছিল তাতে সেটিও আমার মানে যিনি লিগাল হেয়ার সার্টিফিকেট ইস্যু করেছেন তিনি আসেননি, তিনি কোনো একজনকে কারো মারফত ওটা করিয়েছিলেন। এবার করানোর পরে ওনারা ভেবেছিলেন কাজটা হয়তো হয়ে গেছে, বাইরের থেকে করিয়েছিলেন। এবার যেহেতু বিএলআর অফিস থেকে বলেছিল যে মেমো নাম্বার ওটাতে ছিল না, মিসিং ছিল, এর জন্য তাদের বাধ্য হয়ে সেই যেটা বাইরের থেকে করা নকল সেটা আমাদের অফিসে আসতে হয়। এবার আসার পরে দেখা যায় যে সেটি আমাদের অফিস থেকে ইস্যু করা হয়নি, ফরম্যাটটিও পুরোপুরি আলাদা এবং আমার সইটিও নকল। আচ্ছা, এটা কাকে ইস্যু করা হয়েছিল? এসছিলেন কে এটা নিয়ে? এসছিলেন ইনি যে আলিউল নিয়ে এসছিলেন এটাকে, কিন্তু হ্যাঁ আলিউল বলে একজন যিনি ছিলেন, উনি দক্ষিণ ওদলাবাড়ি। এর আগে কি এরকম কোনো ঘটনা ঘটেছিল? হতেই পারে, হয়তো আমরা এটা আজকে ধরা পড়ছে। আপনি যেটা বলছেন সেটা একটা গুরুতর অভিযোগ। আপনার সই নকল করা হয়েছে। যে ফরম্যাটে উত্তরাধিকার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে পঞ্চায়েতের নামে, সেই ফরম্যাটটাও ডুপ্লিকেট। পঞ্চায়েতের সিল যা দেখা যাচ্ছে সেই সিলটাও আমাদের এটা বানিয়ে নেওয়া হয়েছে। এর বিরাট চক্র কাজ করছে। কে কে আছে মনে হচ্ছে চক্র? এটার মধ্যে তো এখন আমরা ঠিক বলতে পারছি না, কিন্তু দুজনকে ধরা হয়েছে, তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আপনারা পুলিশের হাতে তুলে দিয়েছেন? আজকে অভিযোগ জানিয়েছেন? যাদেরকে তুলে দিয়েছে তারা কে? আনারুল ইসলাম একজন, আর মানে উনি পার্টি, উনি কাজটা করতে দিয়েছিলেন আলিউলকে। 12,000 টাকা নিয়েছিল। আলিউল 12,000 টাকা নিয়েছিল। আনারুল ইসলাম এবং আলিউল ইসলাম, এই দুজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আনারুল পঞ্চায়েতের কেউ কি হচ্ছে এর মধ্যে? পঞ্চায়েতের বর্তমান বোর্ডে অথবা আগের বোর্ডে মানে সন্দেহ তো করা হচ্ছে, সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি না। ইনকোয়ারি হচ্ছে, তদন্ত হচ্ছে। ভেদাভেদ ভুলে মিলনের বার্তা বালাপাড়া দুর্গোৎসবে। হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে মিলন ও সম্প্রীতির বার্তা নিয়ে দীর্ঘ বহু বছর ধরে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়ে আসছে জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালাপাড়া যুবশক্তি সংঘ ও পাঠাগারের উদ্যোগে। চলতি বছরে বালাপাড়া সার্বজনীন দুর্গাপুজো পা রাখতে চলেছে 96তম বর্ষে। ক্লাবের সম্পাদক অসীম রায়, যিনি সদর ব্লক পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ, জানিয়েছেন, প্রতি বছরের মতো এবছরও আমরা জাঁকজমকভাবে পুজোর আয়োজন করছি। পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় 5 লক্ষ টাকা। শুধু হিন্দু সম্প্রদায় নয়, আমাদের মুসলিম ভাইয়েরা প্রতিবারের মতো এবারও সমানভাবে সক্রিয় রয়েছেন। খুঁটি পুজো থেকে শুরু করে চাঁদা তোলা, প্রতিমা আনা, শোভাযাত্রা ও বিসর্জন সবেতেই তাদের সমান ভূমিকা রয়েছে। কমিটির সদস্য মোহাম্মদ সৈফুল জানান, এই পুজোর সঙ্গে আমাদের বহু দিনের আবেগ জড়িয়ে রয়েছে। ছোটবেলা থেকেই দেখেছি আমাদের বাবা ও কাকারা এই পুজোয় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এখানে হিন্দু মুসলিম ভেদাভেদ নেই। যেমন আমরা দুর্গাপুজোর পাশে থাকি, তেমনি ঈদ বা অন্যান্য পর্বেও হিন্দু ভাইয়েরা আমাদের পাশে থাকেন। তাই এই উৎসব আমাদের কাছে শুধু পুজো নয়, মিলন মেলার আবেগ। পুজোর এই 4 দিন এলাকা জুড়ে সৃষ্টি হয় এক অনন্য সম্প্রীতির পরিবেশ। ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে সকলে মেতে ওঠেন আনন্দে। বালাপাড়ার বাসিন্দাদের কথায়, এখানকার দুর্গাপুজো শুধু দেবী আরাধনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমি এটা দীর্ঘদিন থেকে করে আসতেছি। হ্যাঁ, এটা বরাবরই হয়ে থাকে। দেখি সব সব সম্প্রদায়েরই লোকই এখানটা দেখি 2-1 করে, কিন্তু হিন্দুর সাথে মুসলিম সম্প্রদায় সম পরিমাণেই প্রায় আসে। এটাই দেখি, এই সম্প্রীতিটা যেন থাকে বজায়, এটাই। কেমন লাগে যে ওরাও আসে? এটা খুবই ভালো লাগে যে এরা আসে, ঠিকই আমাদেরকে সহযোগিতা করে, কমিটিকে সহযোগিতা করে, এটা খুবই ভালো। মৃণালকান্তি চক্রবর্তী, ইন্দিরা গান্ধী কলোনি। বালাপাড়া সার্বজনীন দুর্গাপূজা 96তম, পরিচালনায় যুবশক্তি সংঘ পাঠাগার।
আমরা প্রত্যেকবারে যেটা করি যে আমাদের এই এলাকায় দীর্ঘদিন ধরে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে এই জায়গাটায় বসবাস করি এবং প্রত্যেকটা ওদের যে ঈদ বা ঈদের অনুষ্ঠানগুলো যে হয় আমরাও সকলেই সহযোগিতা করি এবং আমাদের যখন পুজোগুলো হয় সে দুর্গা পূজা কালী পূজা ক্লাবের পক্ষ থেকে যে ধরনের পূজা আমরা করি তাতে আমাদের যে মুসলিম ভাইরা আছে তারাও সমানভাবে আমাদের সহযোগিতা করে। এটা একটা সম্প্রীতির বার্তা দিতে চাচ্ছি, ধর্ম যার যার, উৎসব সবার। এটার জন্যই আমরা আজকে ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা দুর্গা পূজা উপলক্ষে খুঁটি পূজাটা করলাম। আমরা হিন্দু মুসলিম সকলেই একত্রিতভাবে এই সম্প্রীতির একটা বার্তা এখান থেকে আমরা দিলাম। হ্যাঁ, একই আমাদের যেমন পূজা কমিটির কাগজটা আপনি দেখলে বুঝতে পারবেন, সেখানে আমাদের পূজা কমিটিতে আমাদের যেমন হিন্দু ভাইরা আছে মুসলিম ভাইরাও কিন্তু পূজা কমিটিতে আছে এবং আমরা আমাদের এলাকার মুসলিম ভাইরা অনেক মুসলিম পরিবার আছে তারাও আমাদের চাঁদা দিয়ে সহযোগিতা করে এবং আমরা ওদের ক্ষেত্রেও করি। ওই জন্য এটাই বার্তা দিতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন ধরে এখানে আমাদের বাপ ঠাকুরদাদের কাছ থেকে শোনা দীর্ঘদিন ধরে মুসলিম এখানে হিন্দু মুসলিম বলে কিছু নাই, সে যে যার ধর্ম নিয়ে করতে পারে, কিন্তু আমরা প্রত্যেকটা ধর্মে যখন আমরা অনুষ্ঠানের আকারে আমরা সবাই কিন্তু একত্রিতভাবে এই জায়গায় আছি। না অবশ্যই আপনারা এর আগেও দেখেছে হয়তো এবারও দেখবেন যে যখন আমরা পজিশন করে প্রতিমাটা নিয়ে আসি সেখানে যখন মুসলিম ভাইরা থেকে শুরু করে মুসলিম ভাই বোনেরা ওরা সকলেই আছে এবং আমাদের হিন্দুরা মিলে আমরা একসঙ্গে করি। এটা প্রত্যেকবারে করে আসি আমরা। আমার নাম অসীম রায়, আমি ক্লাবের সেক্রেটারি। এই দুর্গা পুজোটা হচ্ছে প্রায় 96 বছর চলছে। আমাদের বাপ ঠাকুরদাদারা এই দুর্গাপূজার সাথে জড়িত ছিল। বালাপাড়া দুর্গাপূজার মধ্যে আমাদের পাড়ার যে হিন্দু মুসলিম এইসব আমাদের মধ্যে কোনো কিছু নেই, আমরা সবাই একসাথে মিলে এই পূজাটাকে করি এবং আমাদের মা বাবারা এসে মানে যেটা শুনে আসছি যে আগাগোড়াই তাদের সাথে ছিল এবং আমাদের মা বোনেরা যে আছে আমাদের বাইরে কোথাও যেতে পারে না। আমাদের এই বালাপাড়া দুর্গাপূজাটা মানে আমাদের নিজের পুজো মনে করে সবাই একসাথে থাকি। আর আমাদেরও যখন পূজা হয় তখন আমরাও এইখানে যারা আছে আমাদের ভাইরা হিন্দু ভাই বোনেরা তারাও আমাদের এই অনুষ্ঠানে যায়, হ্যাঁ ঈদে যায়, পরবে যায়। আমরাও দুর্গাপূজা কালী পূজা সবসময় আমরাও তাদের সাথে থাকি জড়িত এবং একসাথে মিলে খুব আনন্দিতভাবে আমরা এই পূজাটাকে করি। হ্যাঁ, আমরা নিজেও আমাদের পাড়ায় নিজেও আমরা দায়িত্ব নিয়ে আমরাও চাঁদা কাটি আর আমাদেরও কোনো যদি চাঁদার প্রয়োজন হয় তাহলে তাদের কাছে বলি। তো আমাদের এখানে হিন্দু মুসলিম ব্যাপারটা নেই, আমরা একসাথে নিজের কাঁধে কাঁধ মিলে পূজা উৎসব যেই হোক, হিন্দু ভাইদের হোক আর মুসলিম ভাইদের হোক, একসাথে আমরা করি। এই যে পূজাটা হচ্ছে দুর্গাপুজো আসলে পরে আমাদের যেমন আমরা যেমন মুসলিম, আমাদের দুর্গাপূজাটা আসলে পরে আমাদের বাড়ির যত ফ্যামিলি আছে সবাই দুর্গাপূজার মধ্যেই মানে কাপড় চোপড় কেনে, অন্য সময় আমরা কিনি না। তো এই পুজোটার মধ্যে আমাদের এত আনন্দ হয়, এত আমরা আনন্দ করি। তারপরে বাইরে যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে আসতে বলি, তারাও আসে আমাদের সাথে থাকে এবং এই পূজার মধ্যে আমরা সমস্ত আত্মীয় স্বজনকে নিয়ে আসি, মোটামুটি সারা রাত কাটিয়ে তারপরে আমরা যাই। খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে। পুজোর 4 দিন মিলে মিশে হ্যাঁ, সবাই মিলে একসাথে এই 4 দিন পুরো আনন্দ করি আর পুরো একসাথে মানে বোঝাই যায় না যে মানে কি করে সময়টাকে কেটে গেছে। আমার নাম মোহাম্মদ সৈফুল, বালাপাড়াই। আমি এই পূজার কমিটির মধ্যে জড়িত আছি। এখন নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরের থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস। তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। পুজোর আগে বড় ধরনের মিটিং জলপাইগুড়ি পৌরসভায়। শহরের অবস্থা ভয়ঙ্কর।
একটি মিটিংয়েই টোটো নিয়ন্ত্রণ বা ফুটপাত দখলের মতো সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানালেন পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। জলপাইগুড়ি শহরের ভয়ানক অবস্থার কথা স্বীকার করলেন স্বয়ং তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল। সম্প্রতি পৌরসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, সামনেই পুজোর মাস, এদিকে বহু ব্যবসায়ী ফুটপাত দখল করে আজও ব্যবসা করে যাচ্ছেন। শহরে টোটো চলাচল করা নিয়েও বাড়ছে সমস্যা। যদিও আমরা এর আগেও বলেছিলাম নির্দিষ্ট পার্কিং জোন তৈরির, তবে একটি মিটিং করে এই সমস্যাগুলো মেটানো যাবে না। আগামীতে এই জ্বলন্ত সমস্যাগুলো নিয়ে আবারও মিটিং করবে পুরসভা। এদিনের বৈঠকে সদর মহকুমা শাসক ছাড়াও পৌরসভার চেয়ারপারসন, উপপৌরপিতা ছাড়াও ট্রাফিক পুলিশ, ব্যবসায়ী সমিতি, বিভিন্ন সংগঠন উপস্থিত হয়েছিলেন। আগামীতে আরও মিটিং করে শহরবাসীকে ভালো রাখার কথা জানিয়েছেন চেয়ারপারসন পাপিয়া পাল। সামনে পুজোর মাস, এমনি মানুষের চলাফেরার একটা সমস্যা হতে পারে, মানুষ বেশি রাস্তায় চলবে, হাঁটবে, সেক্ষেত্রে পার্কিং জোন একটা বিষয় যেমন আজকের মিটিংয়ে ছিল, ঠিক তেমনি টোটো নিয়ন্ত্রণ করা, এই বিষয়টা আমাদের আজকের মিটিংয়ে বিষয়বস্তু হিসাবে উঠে এসেছে। কি করবেন টোটো নিয়ন্ত্রণ? এটা একটা মিটিংয়েই এই সমস্যার সমাধানে হবে না, যেটা লাস্ট আমাদের ডিসিশন হলো যে আরও বৈঠক আমাদের করতে হবে, বিশেষত টোটো নিয়ে সমস্ত কিছু ভেবে চিনতে একটা পদক্ষেপে আমাদের আগাতে হবে। এটা হয়তো একটা প্রথম স্টেপ, কারণ আমরা এর আগেও টোটো নিয়ে বহুবার চেষ্টা করেছি মানুষকে যানজট মুক্তভাবে হাঁটতে দিতে, কিন্তু হয়তো আমরা পারিনি হয়তো সকলের অনেক কিছু সমস্যা তাতে উঠে এসেছে। কিন্তু এই মুহূর্তে আমরা যে প্রথম স্টেপ বললাম, সেটাতে আমাদের প্রথম স্টেপ হিসাবে একটা টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা রুট ম্যাপ করা যায় কিনা সেটা যেমন উঠে এলো, ঠিক তেমনি আরও অনেক কিছু বিষয় টোটো সংক্রান্ত কিন্তু উঠে এলো, যেটা একদিনের মিটিংয়ে সম্ভব নয়। আমরা তবে পার্কিং জোনটা আমরা করছি এবং ফুটপাত দখলমুক্ত করতে আমরা পথে নামছি। মানুষকে এগুলো অন্তত যদি আমরা একটু দিতে পারি তাহলে হয়তো অনেকটাই যান নিয়ন্ত্রণ হবে। সকলেই ছিলেন এখানে আজকে, ব্যবসায়ী সমিতি থেকে সমস্ত সংগঠনকে নিয়েই আমরা বসেছি, খুব সুন্দর আলোচনা হয়েছে এবং পরবর্তীতে আমরা আরেকটা ডেট দিয়ে আবার বসবো এবং সার্বিকভাবে কীভাবে একটা স্টেপে আমরা আগাতে পারি সেই বিষয়ে বিভিন্নভাবে আলোচনা হলো। বাকিটা বলছি যে পৌরসভা দেশি পিস্তল সহ এক যুবককে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। বাগডোগরা গুরুদুয়ারা সংলগ্ন ফ্লাইওভারের নিচে থেকে একটি দেশি পিস্তল ও 1 রাউন্ড কার্তুজ সহ ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। সেখানে তাকে আটক করে তল্লাশি চালিয়েই তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও কার্তুজ। ধৃত যুবকের নাম মোহাম্মদ আশরাফুল, বাগডোগরার বাসিন্দা। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জাতীয় সড়কে দেখা মিলল অজগরের। আজ জলপাইগুড়ি শিলিগুড়ি জাতীয় সড়কের মোহিতনগর ফ্লাইওভারের মুখে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। সড়কের ঠিক মাঝখানেই হঠাৎই দেখা মিলল একটি বিশাল অজগর সাপের। আশেপাশের মানুষজন দিশেহারা হয়ে পড়েন, কিন্তু ঠিক সেই মুহূর্তে সাহসিকতার পরিচয় দেন সমাজসেবী অর্ণব ঘোষ। অর্ণব বাবু, যিনি পশ্চিমবঙ্গ ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির সক্রিয় সদস্য এবং সবসময় মানুষের পাশে দাঁড়ান, তিনি সাপটিকে দেখে সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন আরেক পরিচিত পরিবেশপ্রেমী ও সমাজকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর সঙ্গে। খবর পেয়েই বিশ্বজিৎ বাবু ঘটনাস্থলে পৌঁছে যান। দুজন মিলে অত্যন্ত সতর্কতার সঙ্গে অজগরটিকে ধরেন এবং নিরাপদ স্থানে ছেড়ে দেন। পাশাপাশি তারা বন দপ্তরকে বিষয়টি জানান। এই ঘটনায় যেমন তাদের সাহস এবং মানবিকতার পরিচয় মেলে, তেমনি একটি গুরুতর প্রশ্ন উঠে আসে। বনাঞ্চলের জীবজন্তুরা ক্রমাগত লোকালয়ে চলে আসছে কেন? পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় তাদের আবাসস্থল কমে আসছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার মাধ্যমে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। শুধু মানুষ নয়, সমস্ত জীবজন্তুর সুরক্ষা ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এখনই ব্যাপারে যে একটা ফোন আসে যে মোহিতনগর যে ওভার ব্রিজটা আছে, উড়ালপুলটা, ওর ঠিক মাঝামাঝি সেখান থেকে আবার ডিভাইডারটা, দুই পাশে রাস্তার ডিভাইডার, সেই ডিভাইডারে একটা অজগর প্রায় 13-14 ফিট লম্বা, 14 ফিট লম্বা একটা বড় অজগর সাপ ওখানে চলে আসে এবং এই অজগর আসার ফলে দুই পাশে লোক ভিড় হয়ে যায় এবং গাড়িগুলো, রাস্তার যে গাড়ি সেগুলো সব বন্ধ হয়ে যায়, গাড়ি চলাচল এক সাইডের রোড বন্ধ, ক্লোজ হয়ে যায়। আসছিল
এবং এই এই তারপর সাপটাকে ওখান থেকে আমি উদ্ধার করে এখন বন দপ্তরে আমি নিয়ে যাচ্ছি। এখন কি সাপ এটা? অজগর, পাইথন এবং হচ্ছে বার্মিজ পাইথন। কত বড় বলে? এটা 14 ফিটের মতন লম্বা। বয়স কতটা হতে পারে? বয়স তো আনুমানিক এটা স্কেল কাউন্টিং করে দেখতে হয়, আন্তাজে বলাটা ঠিক হবে না আর কি। মেল বা ফিমেল? মেল, এটা মেল। কি করবেন এখন? এখন বন দপ্তরে আমি এডিওকে ফোন করেছি। আজকে অফিস শনিবার বন্ধ আছে, তবুও ওখানে যে স্টাফ আছে স্টাফদের মাধ্যমে বন দপ্তরে যে খাঁচা আছে খাঁচায় গিয়ে ঢুকিয়ে দিয়ে আসবো। তারপরে ওনাদের দায়িত্ব, সেটা ওনারা সেটাকে করবেন। পরিষ্কার কথা হচ্ছে বিভিন্ন জায়গার জলাশয়গুলো যেভাবে বন্ধ হচ্ছে, সেই জলাশয় বন্ধেরই ফলে এদের যে বাসস্থানগুলো সেগুলো ধ্বংস হচ্ছে দিনের পর দিন। মহিতর এলাকা থেকে ওই সার্কেল থেকে কিন্তু এখন অবধি প্রায় 5 থেকে 6খানার বেশি গোকরা আপনার বিভিন্ন প্রজাতির সাপ সহ অজগর উদ্ধার করেছি, 6খানার মতন উদ্ধার করেছি। তো এইটা একটা বিষয় যে নগরায়নের ফলেই এই ঘটনাগুলো ঘটছে এবং সেই জন্য এগুলোকে সংরক্ষণ করা প্রয়োজন, জলাশয়গুলোকে রক্ষা করা প্রয়োজন। এটা কিন্তু আমাদের বার্তা পরিবেশ কর্মী হিসাবে, এটা আমার বার্তা। স্বাস্থ্য পরীক্ষা করা গেছে? স্বাস্থ্য পরীক্ষা মোটামুটি করা হয়েছে, তাতে সাপটা পূর্ণ সুস্থ আছে। ডুয়ার্সে পুজোর আগে বন্ধ চা বাগান, বিপাকে প্রায় 1200 শ্রমিক। পুজোর মুখে বন্ধ হয়ে গেল ডুয়ার্সের নাগরাকাটার বামুনডাঙ্গা টুন্ডু চা বাগান। এর ফলে কর্মহারা হলেন প্রায় 1200 শ্রমিক বলে জানা গেছে। গত কয়েকদিন ধরেই শ্রমিকদের মজুরি বকেয়া ছিল। বৃহস্পতিবার বকেয়া একপাক্ষিক বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলনে নামেন। আন্দোলনের সময় চা বাগানের ম্যানেজারকে গাড়ি থেকে নামিয়ে 6 কিলোমিটার দূরে বামুনডাঙ্গা ফ্যাক্টরিতে হেঁটে নিয়ে আসেন তারা। সেখানে ম্যানেজার ও মালিকের বিরুদ্ধে চলতে থাকে তীব্র স্লোগান। ফ্যাক্টরিতে পৌঁছে বিকেল পর্যন্ত ম্যানেজারকে ঘিরে আন্দোলন চালান শ্রমিকরা। শ্রমিকদের এই উত্তেজনাপূর্ণ আন্দোলনের জেরে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। শুক্রবার বাগান কর্তৃপক্ষ কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করে বাগান বন্ধ ঘোষণা করে। এর ফলে পুজোর আগে গভীর অনিশ্চয়তায় পড়েছেন প্রায় 1200 শ্রমিক। ইতিমধ্যে ফ্যাক্টরিতে কাঁচা পাতা পড়ে রয়েছে অযত্নে। কবে বাগান খুলবে তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন সকলে। শ্রমিকদের দাবি দ্রুত বাগান খুলে বকেয়া মজুরি প্রদান করা হোক। हम लोग के जैसे 10 बजे तक मालूम हुआ है, पेमेंट देने का बात था, वो तो नहीं हुआ है, चला गया। हम लोग चाहते हैं बागान खुले, हम लोग का वो कमाया हुआ वो पेमेंट दीजिए। अनिता उरा अनिसा उरा है। बागान हम लोग पेमेंट के लिए वहाँ पे गए थे बावनडंगा, तो इसीलिए अब शाम तक वेट किए हम लोग कि पेमेंट हो जाएगा बोल के, तो शाम तक नहीं हुआ। तो सुबह में आया कि साहब भाग गया, बागान बंद करके भाग गया। अभी हम लोग चाहते हैं कि हम लोग का जो कमाया हुआ पेमेंट है वो तो चाहिए हम लोग को। और वो जो साहब बोल के गया है जो हमको हाथ लगाया, मारपीट किया, वैसा तो हम लोग नहीं किए हैं। अनिसा खुले? हाँ खुले, हम लोग का तो पेट वही से चलता है। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। পাড়ার সমাধানে রাজ্য সরকার। আজ জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বরে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচিতে আজকে উপস্থিত হয়েছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, উপপৌরপিতা সৈকত চ্যাটার্জি। আজকের কর্মসূচিতে পাড়ার বিভিন্ন সমস্যার যেমন সমাধান করার চেষ্টা করা হয়, তেমনি এই কর্মসূচিতে জলপাইগুড়ি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের হরিজন সম্প্রদায়ের মধ্যে তাদের কাজের সমাধান হচ্ছে না, এই বিষয়টিও তুলে ধরা হয়েছিল। এই দিনের কর্মসূচিতে 12 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষও উপস্থিত হয়েছিলেন। জানা গেছে প্রত্যেক ওয়ার্ডের যে কয়টি বুথ থাকবে সেই সব কয়টি বুথের জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফে আগামী জানুয়ারি মাসের মধ্যেই। আর সেই টাকা দিয়ে পাড়ার বিভিন্ন ছোট সমস্যার সমাধান করা হবে। আমার পাড়া আমার সমাধান মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের প্রজেক্ট, যেটা অভূতপূর্ব, ভারত তথা পৃথিবীতে এর আগে কোথাও হয়েছে কিনা জানা নেই। আমার পাড়া আমার সমাধান প্রত্যেকটা বুথে পশ্চিমবঙ্গে
80,000 বুথে এই প্রোগ্রাম চলছে। প্রত্যেকটা বুথে 10 লাখ টাকা দেওয়া আছে। সেই টাকা দিয়ে বুথের পাবলিকরা তাদের সমস্যা বলবে এবং আধিকারিকরা সেটা নথিভুক্ত করে শীঘ্রই সমাধান করা হবে। এটা একদম অভূতপূর্ব এবং আমরা আশা করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রজেক্ট বিশ্বে পথ দেখাবে এবং আমাদের পশ্চিমবঙ্গ আবার জগৎ মাতারের শ্রেষ্ঠ আসন হবে। এই ওয়ার্ডের সবচেয়ে বড় সমস্যা হলো পুকুর আর রাস্তাঘাট। হ্যাঁ, আমার 12 নম্বর ওয়ার্ডে বড় সমস্যা হাই স্কুলের পুকুর সংস্কার। সেটা স্যাংশন হয়ে গেছে, টেন্ডার হয়ে গেছে। আমরা জলটা কমলে কাজ শুরু করে দেবো। ওটা 0.2 থেকে কাজ কমপ্লিট এখন শুরু হওয়ার অপেক্ষা। আর আজকে যেটা হবে আমাদের ছোটো ছোটো যে কাজগুলো, ছোটো ছোটো সিসি পাস, ছোটো ছোটো ড্রেন, এগুলোই মেনলি আমরা করব, কারণ 10 লাখ টাকার মধ্যে লিমিটেশন আছে। আশা করছি এই 10 লাখ টাকার কাজ পশ্চিমবঙ্গে যখন প্রত্যেকটা বুথে হয়ে যাবে, তারপরে পশ্চিমবঙ্গ সত্যি ভারতবর্ষে এবং পৃথিবীতে পথ দেখাবে কীভাবে উন্নয়ন করতে হয়। এই জন্য ধন্যবাদ মাননীয় মমতা ব্যানার্জিকে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 55.2 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের জাল শংসাপত্রের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বাক্ষর ও অফিসের সরকারি সিল জাল করে ওয়ারিশ শংসাপত্র জারির অভিযোগ। ঘটনায় গ্রেপ্তার 2 জন। একটি মিটিংয়ে সম্ভব নয় শহরের সমস্যার সমাধান। পৌরসভার গুরুত্বপূর্ণ বৈঠকে শহরের ভয়ানক অবস্থার কথা কার্যত স্বীকার করে নিলেন চেয়ারপারসন পাপিয়া পাল। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।